আপু তুমি এতগুলো পেজ এতগুলো ইউটিউব চ্যানেল একা কিভাবে হ্যান্ডেল করো? আবার ভিডিওতে দেখিয়েছো তোমার আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা মোবাইল। আমাদের তো এত দামি ফোনও নাই, আবার এতগুলো পেজও নাই, ইউটিউব চ্যানেলও নাই। একটা পেজ এবং একটা কোনো রকম মোবাইল নিয়ে আমরা তো ভিডিও করতে যে হিমশিম খেয়ে যাই। সারাদিন কিভাবে আমাদের কেটে যায় আমরা বলতেই পারি না। তুমি তাহলে কিভাবে একটা মানুষ 3টা ইউটিউব চ্যানেল, 2টা পেজ, একটা আইডি, তার উপর তোমার টিকটক আইডি আছে, ইনস্টাগ্রাম আছে, সবগুলোতেই তুমি সফল, কিভাবে এত কিছু হ্যান্ডেল করো? এই ধরনের প্রশ্ন সবসময় আমার ভিডিওতে তোমরা করে থাকো। আজকে কিন্তু আমি সব প্রশ্নের উত্তর ঠিকঠাক তোমাদেরকে দিয়ে দেব। পুরো ভিডিওটা না কেটে না টেনে দেখতে থাকো। আজকে সব প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিব। অলরেডি দেখো কিন্তু আমি 2টা ফোন দুই পাশে কিন্তু সেট করে নিয়েছি। একটা ফোন দিয়ে আমার স্টোরি যাবে, আরেকটা ফোন দিয়ে শুধুমাত্র আমার রেসিপি যাবে। আর যেই ফোনটাতে তোমরা দেখতে পাচ্ছ সেই ফোনটা তো আমি দেখাতে পারছি না, কারণ ওই ফোনে ভিডিও হচ্ছে। এই যে দেখো, ফোনটা আমি একটু ওপরে স্ট্যান্ডে সেট করেছি যাতে পুরো রান্নাটা আর আমি কিভাবে ভিডিও করি এবং ভিডিও করতে করতে আমি 2-3টা ফোন কিভাবে হ্যান্ডেল করি আর সবগুলো চ্যানেল এবং ইউটিউবের জন্য আমি কিভাবে ভিডিও রেডি করি, আজকে কিন্তু সব কিছু দেখিয়ে দেব। ভিডিও যদি টেনে টেনে দেখো বা কেটে কেটে দেখো তাহলে কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না। বড় মাছ রান্না করব, সেই জন্য কিন্তু কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর দেখো একটা ফোন দিয়ে আমি ওই যে স্টোরি পোস্ট করছি এবং একে একে সব কিছু রান্নার উপকরণ দিয়ে দিচ্ছি। যেদিন আমি রেসিপি দেই সেদিন একটা ফোনে আমি সবসময় স্ট্যান্ড বাই রেখে দিই, ওইখান থেকে আমি স্টোরি পোস্ট করি না। কিন্তু আজকে যেহেতু আমি কোনো প্রকার রেসিপি দিচ্ছি না, তা আমি 2 ফোন থেকে 2 পেজের জন্য স্টোরি পোস্ট করছি। স্টোরি পোস্ট করতে করতে আবার আমি এর মধ্যে কিছু ভিডিও করে নেব, যাতে রান্না দেখিয়ে তারপরে আমি সেখানে আমার কিছু কথা সেট করে তোমাদের সামনে ভিডিওটা পরিবেশন করতে পারি। আশা করি ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ব্যালেন্স করছি। অনেকেই আমাকে বলো, আপু তুমি এই যে রান্না করো আর ফোন টিপে টিপে ভিডিও করো, তোমার কি রান্না মজা হয়? খুব অবাক লাগে আমার কথাগুলো শুনলে। দেখো তো, আমি তো রান্নাই করছি। হ্যাঁ, তবে এটা সত্যি কথা, প্রথম প্রথম আমার একটু কষ্ট হতো ব্যালেন্স করতে, কারণ রান্না করতে করতে 2-3টা ফোন হ্যান্ডেল করা, আবার সঠিক উপকরণ ঠিকঠাক মতো দেওয়া, এই ব্যালেন্সটা আসতে আমার একটু সময় লেগেছে, কিন্তু আমি করতে পেরেছি। এখন তাদের উদ্দেশ্যে কথাটা বলছি যারা আমাকে প্রায়ই বলো, আপু তুমি 3টা ফোন ইউজ করো, আমাদের তো 3টা ফোন নাই, একটা ফোন দিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আরে আমার কি প্রথমে 3টা ফোন ছিল? আমিও তো নর্মাল একটা ফোন দিয়ে তোমাদের মতোই শুরু করেছিলাম, কোনো কিছুই তেমন বুঝতাম না, হাঁটি হাঁটি গুটি গুটি পা করে শুরু করেছিলাম, যে দেখি অন্যরা যদি পারে তাহলে আমি পারবো না কেন? কথা শুনতে শুনতে আমার কিন্তু কাজ দেখতে ভুলে যেও না। এই কাজটা দেখলেই তোমরা রান্নার ব্যালেন্সটা বুঝতে পারবে। দেখো অলরেডি আমি 2টা ফোন কিন্তু এখন ওই পাশে রেখে দিয়েছি এবং ভিডিও কিন্তু চলছে। একটাতে দেখো স্টোরি পোস্ট করছি আমি একটার পর একটা, আরেকটাতেও স্টোরি পোস্ট করছি, আবার মাঝে মাঝে ভিডিও পোস্ট করছি। কাজের সুবিধার্থে কখনো কখনো আমি মোবাইল ফোনের অ্যাঙ্গেল চেঞ্জ করি, কখনো এদিকে রাখি, কখনো ওদিকে রাখি, কিন্তু ভিডিওর কাজ আমার সবসময় চলতেই থাকে। আর যেই ক্যামেরায় তোমরা আমাকে দেখতে পাচ্ছ সেটার দিকেও আমার খেয়াল রাখতে হচ্ছে, বারবার তাকাতে হচ্ছে। আর এই ভিডিওটা এডিট করতে আমার যে কী পরিমাণের কষ্ট হয়েছে তোমরা সেটা বুঝতেই পারবে না, কারণ একটা ভিডিও যখন কমপ্লিট হয়ে যায় তখন শুধু তার সৌন্দর্যটাই দেখা যায়, তার পিছনের যে কত পরিশ্রম থাকে সেটা কিন্তু চোখে পড়ে না। এই মুহূর্তে আমি ফোন দুটো ওই পাশে সরিয়ে রেখে ভিডিও করছি, তার একটাই কারণ, দেখো আমি একটু কিন্তু কাটাকাটির কাজ এখানে করে নিচ্ছি, কারণ যেহেতু রান্নাবান্নার ভিডিও আমি দেই, সুন্দর করে ভিডিও করতে হলে কিন্তু সুন্দর রান্নারও দরকার। রান্নাটা যদি পারফেক্ট না হয়, কালারটা যদি পারফেক্ট না আসে, তাহলে কিন্তু আমার ভিডিও কেউ দেখবে না। যাই হোক, এখানে আমি আলু এবং টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করব, তার সাথে সাথে ইফতারের জন্য আমি নুডলস পাকোড়াও তৈরি করব। রান্না নিয়ে বেশি কথা বলবো না, কারণ আজকে আমি তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করতে এসেছি। আমি কিভাবে ভিডিও করি, কিভাবে শুরু করেছি সেইগুলো, তো তোমরা রান্না দেখতে থাকো এবং আমার কথাগুলো শুনতে থাকো। অলরেডি কিন্তু আমি নুডলসের জন্য পানি সিদ্ধ দিয়ে দিয়েছি, নুডলস সিদ্ধ করে নিয়ে তারপরে আমি নুডলস পাকোড়া তৈরি করব। দেখো এখন কিন্তু আমি আমার ফোনের ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করেছি এবং এখানে স্টোরিও পোস্ট করছি, কখনো কখনো ভিডিও পোস্ট করছি। এই মুহূর্তে আমি স্টোরি পোস্ট করছি, আমার ফোনটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি একটু পরপর স্টোরি পোস্ট করছি এবং রান্নার সময় আমি স্টোরিগুলো পোস্ট করে থাকি। যেহেতু স্টোরি থেকে আমাদেরকে ফেসবুক ডলার দিচ্ছে, তো স্টোরি পোস্ট করতে হবে। আর যাদের স্টোরিতে ডলার অ্যাড হচ্ছে না তাদের চিন্তার কোনো কারণ নেই। নিয়মিত যখন তোমরা স্টোরি পোস্ট করতে থাকবা তখন তোমাকে ধীরে ধীরে ডলার দিয়ে দিবে ফেসবুক। এত সুন্দর সুন্দর ভিডিও করছি, সেন্ট আসছে না, ডলার আসছে না, এই মনে করে যখন কাজ থামিয়ে দিবা তখন পেজের জন্য আরও ক্ষতি হয়ে যাবে। প্রথম প্রথম যখন পেজ খুলবে, মনিটাইজেশন পাবে, ডলারের চিন্তা কখনোই করবা না, শুধুমাত্র কাজ করে যাবা চোখ বন্ধ করে, তাহলেই ধীরে ধীরে তোমার পেজটা দাঁড়িয়ে যাবে। এখন যেটা বলছিলাম, হ্যাঁ আমিও কিন্তু শুরু একটা ফোন দিয়ে
দিয়ে করেছিলাম। তখন আমার শুধুমাত্র একটা পেজ ছিল যেটার নাম ব্যস্ত রান্নাঘর এবং ইউটিউব চ্যানেল যেটার নামও ব্যস্ত রান্নাঘর। ওই একটা ফোন দিয়ে আমি একটাই ভিডিও বানাতাম প্রতিদিন, সেটা হচ্ছে লং ভিডিও। 15 মিনিটেরও হতো, কোনোটা 10 মিনিটের হতো, কোনোটা 5 মিনিটের হতো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ওই একটা ভিডিও বানাতে আমার যেন মনে হয় সারা দিন লেগে যেত। কারণ সকালবেলা উঠেই ভাবতাম আমাকে ভিডিও করতে হবে, সব কিছু গুছিয়ে নিতেই আমার অবস্থা খারাপ হয়ে যেত। তার উপর আমার কোনো স্ট্যান্ড ছিল না, আমি হাতে ধরে ভিডিও করতাম। সবচেয়ে মজার ব্যাপার, আমি জানতামও না এই ধরনের স্ট্যান্ড কোথায় কিনতে পাওয়া যায়। আবার হাজব্যান্ডকে বলবো, বাপরে বাপ, এমনিই তো একটা ইউটিউব চ্যানেল পেজ খুলে বসে আছি, তার উপর যদি বলি যে এগুলো কিনতে হবে, এগুলোর জন্য আলাদা সময় ব্যয় করতে হবে। এমনি তো পরিবারের লোক আমার উপর ক্ষিপ্ত ছিল, এগুলো নিয়ে সারাদিন কাটিয়ে দিই, তারা ত্যক্ত বিরক্ত। একসময় ভিডিও করছি, ছবি তুলছি, ঘুমাচ্ছি না, এডিটিং করতেছি, কিছু বুঝতেছি না, এখানে কোনো মনিটাইজেশন নাই, টাকা পয়সা নাই। মানে যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন ফ্যামিলির কেউ কিন্তু আমাকে সাপোর্ট করেনি। আমি শুধু মনে করেছিলাম, অন্যদের ভিডিও দেখতাম ইউটিউবে যে অনেকে সফল হয়েছে, তারা ডলার ইনকাম করছে, তাহলে অন্যরা যদি ঘরে বসে ইনকাম করতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে সুন্দর সুন্দর রান্না করে ইনকাম করতে পারবো না? এই জেদই আজকে আমাকে এইখানে দাঁড় করিয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তখন সারাদিনে একটা লং ভিডিও করতাম, কারণ ইউটিউবে তখন কিন্তু কোনো শর্টস ছিল না। তো আমি কি করতাম, ওই লং ভিডিও বানাতে যে ভিডিও হয়ে যেত 3-4 ঘন্টার ভিডিও হয়ে যেত, সেটাকে কিভাবে কাটতে হয়, কিভাবে সেট করতে হয়, প্রথম তো সেটা জানতামই না, অনেক পরে শিখেছি। কিন্তু যখন শুরুর দিকে শুরু করেছিলাম তখন কিন্তু ফোনে যে একটু একটু করে ভিডিও করে জোড়া দেওয়া যায় আমি সেটাও জানতাম না। আমি ফোন অন করে ভিডিও করতাম, পজ দিয়ে রাখতাম, তারপরে আবার পজ খুলে আবার ভিডিও করতাম। এর মধ্যে যদি আমার কোনো কথা ভুল হয়ে যেত, কোনো সিন কেটে যেত, কিছুই করার থাকতো না, পুরো ভিডিওটাই আমার নষ্ট হয়ে যেত। আর এইভাবে একটানা ভিডিও করতে যে ফোন গরম হয়ে যেত, মানে আমি যে কত সমস্যার সম্মুখীন হয়েছি তোমাদেরকে সেটা বলে আমি বোঝাতে পারবো না। আর এখন তো কত সুযোগ সুবিধা, একটা পেজ কিভাবে খুলবা, কিভাবে রিচ বাড়াতে হবে, কিভাবে কি করতে হবে, ফোন খুললে, মোবাইল খুললেই কিন্তু সেগুলো ভিডিও এমনিই চলে আসে। আর আজ থেকে 5-6 বছর আগে কিন্তু এতটা সহজ ছিল না। আর আমি যখন অলরেডি ইউটিউবে ঢুকেছি বা পেজ খুলেছি, তখন আমার মনে হয়েছিল, হায় আল্লাহ, সবাই তো আমার আগে খুলে ফেলেছে, আমার তো অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আজকে 5.5 বছর, প্রায় 6 বছর হয়ে গেল, এখন আমি মনে করি যারা এখন শুরু করেছো তারা আমার চেয়েও অনেক বেশি দেরি করে ফেলেছো। যাই হোক, দেরি করে ফেললেও এখন কিন্তু অপশন অনেক, সুযোগ সুবিধা অনেক। আমাদের সময় এত সুযোগ সুবিধা বা অপশন ছিল না। আমি যখন এসেছি 2020-এর পরে, মানে করোনা যখন শেষ হয়ে গেল ওই মুহূর্তে, কারণ করোনার সময় আমি টের পেয়েছি মানুষের যখন নিজের ইনকাম না থাকে, অর্থ না থাকে, ঘরের ভেতরের থেকে কতটা কষ্ট। নিজের অর্থ না থাকলে কিন্তু বিপদেও মানুষ হেল্প করে না। করোনার সময় আমি এটা বুঝতে পেরেছি। আর অর্থ ইনকাম করে সেটা বিপদের জন্য রেখে দেওয়া যে কতটা জরুরি, সেটাও আমি করোনার সময় টের পেয়েছি। এবং করোনার সময় আমি দেখতাম যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, এখন আমার চেয়েও যারা বড়, অনেক নামি দামি, যেমন এই যে পুচির মা ফ্যামিলি আছে, আমাদের তাপসী দিদি, তারপরে থটস অফ শামস আছে, ওরা তখন কিন্তু সুপার ভাইরাল। ওদেরকে দেখে আমি ভাবতাম, ওরা ঘরে বসে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করে কত ডলার ইনকাম করছে, তাহলে আমি পারবো না কেন? আমার সবচেয়ে বড় বাধা ছিল আমি প্রযুক্তি ঠিকমতো বুঝতাম না। একটা টাচ ফোন কীভাবে ঠিকঠাক মতো চালাতে হয় আমি সেটাও জানতাম না। তখন আমার বড় ছেলে মাত্র ক্লাস 8-এ পড়ে। তখন আমি আমার সন্তানের সহযোগিতা নিলাম, ওকে বললাম, এই তুই কি ইউটিউব চ্যানেল খুলতে পারিস বা পেজ খুলে দিতে পারিস? বললো, হ্যাঁ আম্মু, আমি তো এটা ইউটিউবে দেখা যায় কিভাবে পেজ খুলতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, আমি পারবো। তখন ও ছোট মানুষ, ক্লাস 8-এ পড়া ছেলে আমার, তখন আমাকে একটা পেজ এবং একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিল। তখন আমি জানতামই না মনিটাইজেশন কি, কিভাবে টাকা ইনকাম করতে হয়। আমি শুধু এটা ভেবেছি শুরু তো করি, তারপরে ধীরে ধীরে আমি সব কিছু বুঝতে পারবো। আমি যদি মনে করতাম যে আগে সব কিছু আমি শিখে নেই তারপরে আমি শুরু করব, তাহলে কিন্তু আমি আজকে পিছিয়ে থাকতাম। তো তোমরা যারা মনে করো আমরা তো কিছুই জানি না, তাদেরকে বলি শুরু তো করো। ধাক্কা খেয়ে হোক, তারপরে হচ্ছে পেজ নষ্ট হয়ে হোক, কোনো কিছু থেকে শিক্ষা পেয়ে হোক, তুমি কিছুই জানো না, কিন্তু দেখা যাচ্ছে তোমার সমস্ত কাজের ফলাফলটা 0 আসলো, তারপরে সেই 0 থেকে শুরু করেও কিন্তু উপরে ওঠা যায়। তার জলজ্জান্ত প্রমাণ আমি নিজেই। এইভাবে আমি যখন ইউটিউব চ্যানেল খুললাম, পেজ খুললাম, আমি তো জানতাম না যে নিজের ভিডিও শেয়ার করা যায় না, নিজের ভিডিও এভাবে দেখা যায় না, এগুলো কোনো নিয়মকানুন আমি কিচ্ছু জানতাম না।
আমি আমার ভিডিও নিজে নিজেই শেয়ার করতাম, নিজে নিজেই দেখতাম, কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউ হতো না, কেউ আমার ভিডিও দেখতো না। টানা 1 বছর ইউটিউবে এবং ফেসবুক পেজ ব্যস্ত রান্নাঘরে কাজ করার পরেও, ইউটিউবে 1 বছর হাড় ভাঙা খাটুনি করার পরে আমার সাবস্ক্রাইবার হয়েছিল কত জানো? মাত্র 750। আর পেজের কথা তো বাদই দিলাম, 300-400 ফলোয়ার ছিল আমার। মানে 1 বছর রেগুলার ভিডিও দেওয়ার পর একটা পেজে মানুষের 300 ফলোয়ার, আর ইউটিউব চ্যানেলে 750। হ্যাঁ, আমি তোমাদের সেই নকশি কন্যা যার এখন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ভিডিও দিলেই লক্ষ লক্ষ ভিউ চলে আসে। আমি সেই তোমাদের নকশি কন্যা যার ভিডিও কেউ দেখতো না। তারপরে আমি চিন্তা করা শুরু করলাম, মানুষ আমার ভিডিও কেন দেখে না, বা কী জন্যই দেখবে? আমার ভিডিওতে তো ইউনিক কিছু নেই, আমি তো তেমন কিছু বলিনি বা তেমন কোনো আকর্ষণ নেই, তাহলে মানুষ আমার ভিডিও কেন দেখবে? ধীরে ধীরে আমি ইউটিউব দেখে দেখে এডিটিং শিখলাম। এডিটিং শেখাটাও ছিল অনেক চ্যালেঞ্জিং, কারণ ইউটিউব দেখলেও আমি সেভাবে বুঝতাম না। আমার বড় ছেলেকে আবার বলতে হতো যে আব্বু আমি এটা বুঝতে পারছি না। একটা জিনিস যেটা 2 সেকেন্ডে শেখা যায়, এখনকার বাচ্চারা 2 সেকেন্ডেই পারে, সেই জিনিস শিখতে আমার 1 মাস লাগতো। আমার ছোট ছেলে তখন অনেক ছোট, 4 বছর বয়স, আর আমার বড় ছেলে ক্লাস 8-এ পড়ে। তাহলে বোঝো, ও কিন্তু অনেক কিছু বোঝে, কিন্তু ও তো ছোট মানুষ, বারবার ও তো পড়ালেখা বাদ দিয়ে আমার পিছনে সময় ব্যয় করতে পারবে না। মাঝে মাঝে বিরক্ত হয়, আমাকে বলে আম্মু তুমি বুঝতে পারো না, তুমি একটা নর্মাল জিনিস তুমি বুঝতে পারো না কেন? মাঝে মাঝে ওর বিরক্ত দেখে আমার মন খারাপ হতো, ভাবতাম যে ধ্যাৎ আমি আর করব না। কিন্তু কোথাও না কোথাও আমার জেদ কাজ করেছে যে লক্ষ লক্ষ হাজার হাজার মহিলা যদি ইউটিউব থেকে এত টাকা ইনকাম করতে পারে, তারা যদি নর্মাল একটা কাজকে প্রেজেন্ট করে এত মানুষ তাদেরকে দেখে, তাহলে আমাকে মানুষ কেন দেখবে না? তারপরে আমি ধীরে ধীরে বুঝতে পারলাম শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকে সীমাবদ্ধ থাকলেই হবে না, আমার প্রত্যেকটা অ্যাপসেই আমার একটা করে আইডি থাকতে হবে। তখন আমি কি করলাম, ইনস্টা খুললাম, টিকটক আইডি খুললাম। যখন আমাকে কেউ চিনত না, ওই মুহূর্তেই কিন্তু আমি এগুলো খুলেছি। খুলে আমি টিকটকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া শুরু করলাম, রান্নার ভিডিও দেওয়া শুরু করলাম। ধীরে ধীরে কি হলো জানো, টিকটকে আমার রান্নার ভিডিওগুলো ভাইরাল হতে লাগলো। গল্প করতে করতে আরেকটা কথা বলিনি, এই যে দেখো আমি কিভাবে কষ্ট করে ভিডিওগুলো করছি। এক ফোনে ভিডিও করছি, আরেক হাত দিয়ে নাড়াচাড়া করছি, এবং 3 নাম্বার যে ফোন যেটাতে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আমার তাকিয়ে থাকতে হচ্ছে, কারণ ওখান থেকে আমি আবার স্ক্রিনশট নেব। তো আমার কথা শুনতে শুনতে আমার কাজগুলো খেয়াল করো, আমি কিভাবে 3টা ফোন বা 2টা ফোনকে হ্যান্ডেল করছি। হ্যাঁ, যেটা বলছিলাম, টিকটকে যখন আমার ভিডিও ভাইরাল হওয়া শুরু হলো, তখনও আমি এত গাধা ছিলাম, আমি এটা বুঝতে পারিনি যে আমার ভিডিও নিয়ে নিয়ে মানুষ ভিউ কামাচ্ছে, আমার ভিডিও ডাউনলোড করে পেজে ছাড়ছে। ওই সময় যদি আমি আমার নকশিকন্যা নামে কোনো পেজ খুলে ফেলতাম, তাহলে কিন্তু আমি আরও আগেই প্রতিষ্ঠিত হয়ে যেতে পারতাম, কিন্তু অত কিছু তখন আমি বুঝিনি। তাছাড়া রিজিক বলে একটা কথা আছে, আমার রিজিকে তখনই সেটা আসবে যখন আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করবে। যাই হোক, টিকটকে কিন্তু আমার অনেক রকম ভিডিও আছে, নাচ, গান, অভিনয়, আবৃত্তি, ছড়া, সব ধরনের ভিডিও আছে। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে আমার রান্নার ভিডিওগুলো ভাইরাল হতো, সেটাই আমার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হয়েছিল। রান্নার ভিডিওগুলো যখন ভাইরাল হলো, তখন আমার এই ব্যস্ত রান্নাঘরের কিন্তু পেজের ফলোয়ার বাড়তে থাকলো। আমি তো রাগ করে ইউটিউবে কাজ করাই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার এই রান্নার ভিডিও ভাইরাল হওয়ার পর আমার যেহেতু টিকটক আইডিতে ইউটিউবের লিঙ্ক দেওয়া ছিল, মানুষ কিন্তু সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছিল। আমি সেটা কিন্তু খেয়ালই করিনি, কারণ আমি ভেবেছিলাম আমার পক্ষে আর সম্ভব না। কিন্তু ধীরে ধীরে আমি দেখলাম হুট করে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। ভাইরাল হওয়ার এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যখন তুমি একটা জায়গায় ভাইরাল হবা, তোমার অন্য জায়গায় যদি তোমার আইডি থাকে, তাহলে সেখানে কিন্তু মানুষ তোমাকে খুঁজেই বের করে নিবে। এই জন্যই আমি তোমাদেরকে বলি, শুধুমাত্র একটা পেজ খুলে বসে থেকো না। যেই পেজটা খুলেছো সেই নামে, বা তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, তোমার একটা ইনস্টা আইডি থাক, তোমার একটা টিকটক আইডি থাক। হ্যাঁ, টিকটক থেকে টাকা পয়সা আসে না, এটা সত্যি কথা, কিন্তু টিকটকেও ভিডিও যখন ভাইরাল হবে, তখন টিকটকের দর্শকরা যখন তোমাকে ইউটিউবে দেখবে বা ফেসবুকে দেখবে, তখন কিন্তু তারা তোমাকে ফলো করবে। আর পেজ বা ইউটিউব চ্যানেল যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, রিচ ডাউন হতে পারে, চ্যানেল ব্যান্ড হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য উচিত কখনোই একটা জায়গায় না থেকে প্রত্যেকটা জায়গায় একটা করে আইডি খুলে রাখা, যাতে একটা নষ্ট হয়ে গেলেও তোমার জন্য আরেকটা স্টিল নাও তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি থাকে। তারপরে শোনো, ভাইরাল যখন হয়ে গেলাম, তারপরেও আমি বুঝতে পারছিলাম না টাকাটা আসে কিভাবে। ঠিক আছে, দেখো কতটা বোকা ছিলাম, কতটা অসহায় ছিলাম। তারপরে আমার ছেলে ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে গেল। অলরেডি তখনও কিন্তু আমি কোনো প্রকার টাকা ইনকাম করি না, প্রায় 1.5 বছর হয়ে গেছে। 9 থেকে ওর ক্লাস 10-এ ওঠার সময় চলে এসেছে।
তারপরে আমার ছেলে সুন্দর করে ইউটিউবে যে দেখলো কিভাবে মনিটাইজেশন অন করতে হয়, পেজের মনিটাইজেশন কিভাবে অন করতে হয়। সে ছোট মানুষ, তবে একটা খুব সুন্দর এবং সঠিক কাজ করেছিলাম আমরা যখনই কোনো চ্যানেল খুলেছি বা কোনো ফেসবুক পেজ খুলেছি, আমার একদম এনআইডি কার্ড দিয়ে আমি এই কাজগুলো করেছিলাম। সেই জন্য আমার মনিটাইজেশনে কোনো প্রকার প্রবলেম হয়নি। তারপরে আমার ছেলে ক্লাস 10-এ উঠে গেল, ক্লাস 10 প্রায় শেষের দিকে, তখন কিন্তু আমি ইনকাম শুরু করেছি। তাহলে বোঝো, আড়াই বছর পেজ চালানোর পর তারপরে আমার প্রথম পেমেন্ট হাতে আসে, তাও সেটা ইউটিউব চ্যানেল থেকে, ব্যস্ত রান্নাঘর থেকেও না, আমার নকশিকন্যা থেকেও না, ইউটিউব চ্যানেল নকশি অ্যান্ড প্রিন্ট কাঁথা হাউস থেকে আমি প্রথম 12,000 টাকা পেমেন্ট তুলেছি। প্রথম পেমেন্ট তোলার পরও কিন্তু আমার মন ভালো ছিল না। তখনও পরিবারে এমন একটা সিচুয়েশন ছিল, আমার মনে হচ্ছিল এত কষ্ট করে এই 2.5-3 বছর পর আমি মাত্র 12,000 টাকা পেলাম, তারপরেও কেউ খুশি না, কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে না, ধুত সব কিছু আমি ছেড়ে দেব। কিন্তু তারপর আমার মনে হয়েছে না, আমি তো এই দিনের অপেক্ষাই করছিলাম, হোক সেটা অল্প টাকা, কিন্তু আমি যদি কাজ করতে থাকি তাহলে অবশ্যই আমি সফলতা পাবো। তারপর আমি নকশিকোনা নামে পেজ খুললাম। ধীরে ধীরে আমার এই পেজটাই কিন্তু ব্যস্ত রান্নাঘরের চেয়ে আগে এগিয়ে গেল, কারণ আমি নকশিকোনা নামে ভাইরাল ছিলাম। তারপরে শুরু হলো আমার ফেসবুক থেকে পেমেন্ট পাওয়া। প্রথম পেমেন্টে আমি অবাক হয়ে গেলাম যে ও মাই গড, যেখানে ইউটিউবে এত কম টাকা দেওয়া হয় সেখানে ফেসবুকে এত টাকা দেয়। আর তখন আসলেই ফেসবুক অনেক টাকা পয়সা দিচ্ছিল। তো যাই হোক, ফেসবুক থেকে আমি ধীরে ধীরে পেমেন্ট তোলা শুরু করলাম। নকশিকন্যা পেজ পরে খুলে আমি সেখান থেকে অলরেডি ইনকাম করছিলাম। কিন্তু আমার এই যে ব্যস্ত রান্নাঘর, আরে বাপরে, এখানে 7.5 লক্ষ ফলোয়ার হওয়ার পর দীর্ঘ 3 বছর পর তারপরে কিন্তু আমি এখানে মনিটাইজেশন পেয়েছি। আর তোমরা 3 মাস কাজ করেই হাঁপসে যাও, কেন মনিটাইজেশন পাচ্ছি না, কী জন্য পাচ্ছি না। তো যাই হোক, বকবক করতে করতে অনেক কথা শেয়ার করে দিলাম। এদিকে দেখো, আমার নুডলস পাকোড়াও রেডি হয়ে গেছে, রুই মাছও আমি রান্না করে ফেলেছি। আমার কিন্তু এখান থেকে অনেক ধরনের ভিডিও আমি রেডি করে ফেলেছি, স্টোরিও পোস্ট করেছি, ছোট ভিডিও করেছি, বড় ভিডিও করেছি। আর দেখো, রান্নাটাও কিন্তু ঠিকঠাক মতো করে নিয়েছি। দেখো তো, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমরা যারা বলো আপু ভিডিও করতে করতে রান্না করো, তোমার রান্না কি মজা হয়? আরে, রান্নাটা যদি ঠিকঠাক মতো না হতো তাহলে কি আর আমি এই পেজ, তারপরে ইউটিউব চ্যানেল এগুলো চালাতে পারতাম? বাড়ির মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিত না? তবে মেয়েদেরকে একটা কথাই বলবো, ঘরে বসে পরিবারকে রান্না করে খাইয়ে বাচ্চা কাচ্চা মানুষ করে একদম নিজের সংসারে থেকে যদি 2 পয়সা ইনকাম করা যায়, সেই সুযোগটা কোনো মেয়েরই হাতছাড়া করা উচিত নয়। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল ভালোবাসা।